বিকেল পেরিয়ে সন্ধে হয়েছে। এদিকে তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্টকি ফল ভগ্ন করা উচিত নয়, এই ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, মোড়ের দোকানটা বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, সবকিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তি আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না। তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারোর ভাগ্যে জোটে না। কিশোরী বলল, কি হে, মনে হচ্ছে একটা গল্প বলতে চলেছে তারানাথ তান্ত্রিক। তারানাথ কথার মাঝে বাধা দিয়ে বলে, দেখো বাবু, তোমাদের আমি প্রথমেই বলেছি আমি কোনো গল্প বলি না, যেটা সত্যি সেটাই বলি। আমি বললাম, আপনি ছাড়ুন তো ওর কথা, আর প্রথম থেকে বলুন ঘটনাটা। তারানাথ আবার বলতে শুরু করল, সেবার আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম শিমুলপুরে। সেখানেই একটা মন্দির চত্বরে থাকতাম। একদিন বসে আছি মন্দিরে, সন্ধ্যাবেলায় মায়ের আরতি দেখছি। এর মধ্যে দেখি এক মহিলা হন্তদন্ত হয়ে ছুটে আসলো মন্দিরে। তারপর মায়ের সামনে বসে কাঁদতে লাগলো। বুঝলাম মনে খুব গভীর আঘাত না পেলে কেউ এভাবে ছুটে আসে না। মহিলাকে দেখে মনে হলো বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। রূপের গড়ন দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ মা লক্ষ্মী। তবে তার এমন অসহায় হওয়ার কারণটা বড্ড জানতে ইচ্ছা করল। আমি তার দিকে তাকিয়ে তাকে ডাকলাম, মা, ও মা, তোর কি হয়েছে? মেয়েটি মুখ তুলে আমার দিকে তাকালো, তারপর চোখের জল মুছে বলল, আমি আপনার মেয়ের মতো ঠাকুর, আপনি বরং আমায় খুকি বলে ডাকুন। তারপর বলল, আমার আমার সব শেষ হয়ে গেছে ঠাকুর। আমার মেয়েটাকে হয়তো আমি আর বাঁচাতে পারবো না, একটু সময় নেই হাতে। আমি বললাম, কেন, কি হয়েছে? কে মারবে তোমার মেয়েটাকে? মেয়েটা বলল, আমার আমার স্বামী। আমি শুনে তো পুরো অবাক। আমি বেশি সময় নষ্ট না করে বললাম, আচ্ছা খুকি, আমায় আমায় তোমার বাড়ি নিয়ে যাবে? খুকি বলল, ঠাকুর, আপনি পারবেন আমার মেয়েটাকে বাঁচাতে? তাড়াতাড়ি চলুন তাহলে। আমি মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম সন্ধ্যার পথে। তারপর অন্ধকারের পথ দিয়ে যখন ওদের বাড়ি পৌঁছলাম, দেখলাম অতিকায় প্রকাণ্ড বাড়ি। না হলেও দেখে বোঝা যায় বনেদি বাড়ি এটা। বাড়ির চারিদিক পরিষ্কার গোছানো। তারপর ওই মেয়ের সাথে আমি বাড়ির ভিতর ঢুকলাম।
কোনো মানুষজন দেখতে পেলাম না, আর কোনো আলোও জ্বলছে না। এরই মধ্যে একটা চিৎকার শোনা গেল। সম্ভবত বাড়ির দোতলার ঘর থেকে আসলো চিৎকারটা। খুকি বলল, এ তো আমার স্বামীর চিৎকার। তারপর সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলো। আমি ওর পিছন পিছন দোতলায় উঠতে লাগলাম। দোতলায় গিয়ে সেই ঘরটার সামনে দাঁড়ালাম যেখান থেকে চিৎকারটা এসেছিল। গিয়ে দেখি একজন পুরুষ, সম্ভবত খুকির স্বামী এটাই। সে তার মেয়ের চুলের মুঠি ধরে বলছে, আজ তোকে মরতে হবে, আজ তোকে মরতেই হবে, রক্ত চাই, রক্ত চাই, আমার রক্ত চাই, রক্ত। তারপর তিনি এক অট্টহাসি করতে থাকেন। আমি ভাবছি, বাবা হয়ে নিজের মেয়েকে কেউ এই কথা বলতে পারে? অন্তত কোনো স্বাভাবিক মানুষ তো পারে না। এসব ভাবছি, আর এদিকে এক বৃদ্ধা, সম্ভবত ওই ছেলের বাবা ও মা, তেনারা ওকে বারবার আটকানোর চেষ্টা করছেন। বলছেন, রামদুলাল, ছেড়ে ধীরে ওরে, ওটা তো নিজের মেয়ে, ছাড় ওরে। কিন্তু বলেও তাকে আটকাতে পারছেন না। আমি বুঝলাম ওই ব্যক্তির নাম রামদুলাল। এতক্ষণ খুকির দিকে খেয়ালই হয়নি, সে কাঁদতে শুরু করেছে। সে কাঁদতে কাঁদতে ওর স্বামীরে বলছে, মেয়েটাকে ছেড়ে দাও তুমি, ও তোমার কি করেছে? এইবার আমি ওর কাছে গিয়ে বেশ গম্ভীরভাবে বললাম, রামদুলাল, ছাড়ো নিজের মেয়েকে। কি করছোটা কি? ওটা তোমার নিজের মেয়ে, ওকে তুমি মারবে কেন? তারপর ওর মাথায় হাত দিলাম আর মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করলাম। খানিক পর রামদুলাল অজ্ঞান হয়ে পড়ল। আমি বললাম, ওকে আপাতত এই ঘরে বন্ধ রাখা হোক। তারপর ছোট মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললাম, চলো মা, বাইরে চলো। সবাইকে বাইরে বার করে এনে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর ওদের মধ্যে থেকে বৃদ্ধ পুরুষ মানুষ, মানে রামদুলালের বাবা, আমায় বললেন, আসুন ঠাকুর, নিচে আসুন। তারপর নিচে গিয়ে একটা ঘরে বসিয়ে খুকি আর তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমরা চাও, ঠাকুরের জন্য একটু চা মিষ্টি নিয়ে আসো। মহিলারা চলে গেলেন। বৃদ্ধ বললেন, ঠাকুর, আপনাকে কিন্তু এখন ছাড়তে পারবো না। আপনি কিন্তু এর কিছু একটা ব্যবস্থা করে তারপর যাবেন। আসলে যা বিপদে পড়েছি। ব্যাপারটা একটু খুলে বলুন তো। রামদুলালের বাবা বলতে শুরু করলেন, মাসখানেক আগে থেকে এক অদ্ভুত সমস্যা শুরু হয়েছে বাড়িতে বলা ভুল, আমার ছেলে রামদুলালের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি আমরা। প্রথমে সেভাবে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি কিছু একটা ঘটেছে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির বাইরের দরজার সামনে আমাদের পোষা বিড়ালটার কাটা রক্তাক্ত মুন্ডু পড়ে আছে। ওই রকম নৃশংস দৃশ্য দেখে আমরা তো ভয় পেয়ে যাই। কে করলো এই অবস্থা আমাদের পোষা বিড়ালটার? আগের দিন রাতেও খেতে এসেছিল বিড়ালটা, খেতেও দিয়েছিল বৌমা। তারপর সকালে ওই দৃশ্য। তারপর একদিন সকালে উঠে দেখি উঠোনের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কুকুরটা। পেটের মাছ বরাবর ঢোকানো রয়েছে একটা লোহার রড। এই কুকুরটা আমাদের পোষা নয়, কিন্তু রোজ দুপুরে আসতো আমাদের বাড়ি। রামদুলালের মেয়ে ওর সাথে খেলা করত, কিন্তু সেদিন তার এই অবস্থা দেখে সেই বাচ্চা মেয়েটা সারাটা দিন চোখের জল ফেলেছিল। প্রথম দিন আলাদা ব্যাপার, কিন্তু দ্বিতীয় দিনও তাও আমাদের বাড়িতে আমাদেরই খুব কাছের পোষা প্রাণীগুলো ভয়াবহভাবে খুন হচ্ছে। এইবার আমাদের ভয় লাগতে থাকে। কিন্তু এ সমস্ত কিছুর মাঝে রামদুলালের কোনো শোকাতাপ বা মন খারাপ দেখতাম না। সে অবিকল ওরকমই আছে, কিন্তু আগের থেকে অনেক চুপ হয়ে গেছে। ওরে দেখে মনে হয় সারাদিন যেন ঘোরের মধ্যে থাকে। তো একদিন রাতের বেলা বৌমার ঘুম ভেঙে গেছে, জল তেষ্টা পেয়েছে, সে জল আনতে নিচে যাবে। বিছানা ছেড়ে উঠতে গিয়ে দেখে খাঁচার মধ্যে থাকা তার পোষা টিয়া পাখিটাকে বাইরে হাতে নিয়ে একটা চাকু দিয়ে তার গলাটা কেটে দিল রামদুলাল। সাথে সাথে রক্তের ছিটে রামদুলালের মুখে লাগলো। স্বামীর এরকম রূপ দেখে সে আর বিছানা ছেড়ে উঠতে পারল না। মুখে কোনো আওয়াজ না করে চুপ করে শুয়ে দেখতে লাগলো
দেখলো রামদুলাল ওই টিয়া পাখিটার মাথাটা নিয়ে উঠোনের ওপর ছুঁড়ে ফেললো, আর বাকি শরীরটা কলতলার দিকে। তারপর নিজেই এসে রক্তের দাগ মুছে মুখ ধুয়ে পাশে এসে শুয়ে পড়ল। এই ভয়াবহ দৃশ্য দেখে বৌমার আর সারা রাত ঘুম হয়নি। ভয়তে আর কষ্টে সারাটা রাত চোখের জল ফেলেছিল। পরদিন সকালে আমি আর আমার গিন্নি উঠোনের ওই ভয়ানক দৃশ্য দেখে তো অবাক। তারপর বৌমা আমাদের ঘরে ডেকে বলল রামদুলালের কথা। আমরা প্রথমে বিশ্বাস করিনি, তারপর আজ যা হলো। সন্ধে হতেই দেখি উপরের ঘর থেকে রামদুলালের চিৎকার, তার উপরে গিয়ে দেখি নিজের মেয়ের চুলের মুঠি ধরে মারতে চাইছে। তাই দেখে আমি বৌমাকে বললাম যে মন্দিরে গিয়ে কাউকে নিয়ে আসতে। তারপর আপনি সঠিক সময় আসলেন, কিন্তু এইবার আপনি বাঁচান ঠাকুর। ঘরের মধ্যে খুকি প্রবেশ করলো চা আর এক প্লেট মিষ্টি নিয়ে। তারপর সেটা খেতে খেতে আমি বললাম, আমার মনে হয় আপনার ছেলের ওপর কোনো অপশক্তি ভর করেছে। তাহলে এখন উপায় ঠাকুর? উপায় আছে। রামদুলালকে সাথে রেখে একটা যজ্ঞ করতে হবে। আপনারা এক কাজ করুন, আমি যে জিনিসগুলো বলে দেব সেগুলো ব্যবস্থা করে দিন, বাকি আমি দেখছি। যজ্ঞ কবে হবে ঠাকুর? কালই। তারপর ওরা চলে গেল তখনকার মতো। আর রাতে যা খাওয়া দাওয়া তার কি বলি, বিপদের মধ্যে থেকেও যে ওরকম খাওয়া দাওয়া হবে আশাই করি। তারপর পরদিন সকালে ওদেরকে বলেছিলাম ছাদের ওপরে একটা বেদি তৈরি করে রাখতে, সাথে কিছু শুকনো কাঠ আর তৈলাক্ত বীজ ও নৈবেদ্য জোগাড় করে রাখতে। আর আমি সারাদিন ঘুরে একটা কঙ্কালের মাথা, যারে বলে কঙ্কালের খুলি, আর একটা টাটকা কাঁচা মাছ, সাথে একটা অন্য মাছের কাঁটা জোগাড় করে সন্ধ্যাতে যখন ওদের বাড়ি ঢুকলাম, তখন দোতলার সেই দরজাতে জোরে জোরে আঘাত করার শব্দ শোনা যাচ্ছে। বুঝলাম রামদুলালের জ্ঞান ফিরেছে। তারপর আমি গিয়ে দরজা খুলে ওকে আমার সাথে উপরে নিয়ে গেলাম। সেখানে সব জোগাড় করা ছিল। আমি রামদুলালকে যজ্ঞের বেদির এক পাশে বসতে বললাম, তারপর আমি আর এক পাশে বসলাম। সামনে কঙ্কালের খুলিটা রেখে তার উপর কাঁচা মাছটা রাখলাম। তারপর সবাইকে দূরে দাঁড়াতে বলে যজ্ঞের আগুন জ্বালালাম। এরপর আমার প্রাপ্ত পিশাচ তাড়ানোর মন্ত্র পড়তে লাগলাম। ঘর থেকে বেরোনোর পর রামদুলাল চুপি ছিল। এইবার যজ্ঞের আগুনে ঘি ঢালার সাথে সাথে সেহেলি কণ্ঠে বলতে লাগলো, এইবার মরার খুলিটার সামনে রাখা মাছটার দিকে চেয়ে বললাম, কেন করছিলিস খুনগুলো? সে বলল, রক্ত রক্ত আমার খুব প্রিয়। সারাক্ষণ শুধু রক্ত দেখতে চাই, রক্ত দেখতে মন চাই। তারপর বললাম, শয়তান পিশাচ, যা পালা, আর কোনোদিন এ মুখো হবি না, মনে থাকবে। বলে কাঁটাটা দিয়ে মাছটার পেট চিড়ে দিলাম আর মনে মনে মন্ত্র পড়তে লাগলাম। এইবার রামদুলালের শরীর থেকে কালো মতো কি একটা বেরিয়ে উড়ে গেল, আর সাথে সাথে রামদুলাল অজ্ঞান হয়ে পড়ল। তারপর ওকে তুলে ঘরে নিয়ে যেতে বললাম ওদের। পরদিন রামদুলালের সাথে কথা বলে ফিরে আসছিলাম। তিনি 2 দিন থেকে যেতে বললেন। কথা বলে বুঝলাম মানসিকভাবে তিনি খুব ভালো মানুষ। আর তারপর ওই 2 দিনে খাওয়ার যা বহর দেখলাম, তা অন্য কোথাও খেয়েছি বলে মনে হয় না। বুঝলে হে কিশোরী?